তেল যুদ্ধের জেরে ইউক্রেন সীমান্তে হাঙ্গেরির অবরোধ, সীমান্তে নগদ অর্থ ও স্বর্ণসহ এক ব্যাংক কর্মকর্তার আটকে দুই দেশের বিতর্ক তুঙ্গে। ইরান যুদ্ধের ফলে চাহিদা বাড়ছে রাশিয়ার জ্বালানির, মন্তব্য ক্রেমলিনের মুখপাত্রের। রাশিয়ার জ্বালানির উপর অতি নির্ভরতা হবে আত্মঘাতী, আইইএ প্রধানের হুঁশিয়ারি। রাজনৈতিক সংকটে কসোভো, পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা। 17 বছর পর ক্রোয়েশিয়া বাধ্যতামূলক সামরিক সেবা, দোটানায় তরুণ প্রজন্ম। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি ইসরাত জাহান। রাশিয়া থেকে হাঙ্গেরিতে তেল সরবরাহের পাইপলাইন বন্ধ করে দেয় এবার পাল্টা ব্যবস্থা নিয়েছে বুদাপেস্ট। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছেন, তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সব ধরনের পণ্য পরিবহন বা ট্রানজিট বন্ধ রাখা হবে। এদিকে হাঙ্গেরির সীমান্তে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণসহ ইউক্রেনিয়ান ব্যাংক কর্মকর্তাদের আটকের ঘটনায় দুই দেশের উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। হাঙ্গেরি ও ইউক্রেনের মধ্যকার দীর্ঘদিনের শীতল সম্পর্ক এখন প্রকাশ্য বিতর্কে রূপ নিয়েছে। শুক্রবার রাষ্ট্রীয় রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সাফ জানিয়ে দিয়েছেন, কিভ যদি দ্রুজবা পাইপলাইন দিয়ে রুশ তেল সরবরাহ পুনরায় চালু না করে তবে হাঙ্গেরির ওপর দিয়ে ইউক্রেনগামী সব ট্রানজিট বন্ধ থাকবে। হাঙ্গেরি ইতিমধ্যে ইউক্রেনে ডিজেল ও পেট্রোল রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমাদের সস্তা রুশ জ্বালানি ত্যাগ করার যে দাবি ইউক্রেন করছে তা আমরা মানব না, কারণ এটি করলে হাঙ্গেরির মিলিয়ন পরিবার ধ্বংস হয়ে যাবে। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইউক্রেনের উচিত আমাদের তেল আসতে দেওয়া। তারা যদি হাঙ্গেরিয়ানদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে তবে ব্রাসেলসে বসে আমরা তাদের পক্ষে কোনো আর্থিক সিদ্ধান্তে সমর্থন দেব না। আমাদের তেল ফুরানোর আগেই ইউক্রেনের টাকা ফুরিয়ে যাবে। এই বাকযুদ্ধের মাঝেই পরিস্থিতি নাটকীয় মোড় নেই হাঙ্গেরি ইউক্রেন সীমান্তে। হাঙ্গেরির কাউন্টার টেরোরিজম ফোর্সের অভিযানে দুটি সজোয়া যানসহ 7 ইউক্রেনিয়ান নাগরিককে আটক করা হয়েছে। হাঙ্গেরির দাবি, মানি লন্ডারিং বা অর্থ পাচারের সন্দেহে তাদের আটক করা হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত হাঙ্গেরির উপর দিয়ে $900 মিলিয়ন এবং 420 মিলিয়ন ইউরো নগদ পরিবহন করা হয়েছে। এছাড়া 146 কেজি স্বর্ণের বারও নেওয়া হয়েছে। আমরা জানতে চাই, কেন এত বিপুল পরিমাণ অর্থ হাঙ্গেরির উপর দিয়ে নেওয়া হচ্ছে? এই টাকা কার এবং কি কাজে ব্যবহার করা হচ্ছে? অন্যদিকে ইউক্রেন এই ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেছে। কিয়েভের দাবি, আটককৃতরা তাদের রাষ্ট্রীয় ব্যাংকের কর্মী এবং তারা অস্ট্রিয়া থেকে বৈধভাবে অর্থ ও স্বর্ণ নিয়ে ফিরছিলেন। এই ঘটনায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ইউরোপিয়ান ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেছেন। একদিকে হাঙ্গেরির তেল সংকট আর অন্যদিকে ইউক্রেনের আর্থিক অবরোধ। এই দ্বন্দ্বে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে ইউরোপিয়ান দেশগুলো। বুদাপেস্টের এই কড়া অবস্থান কিয়েভের জন্য কেবল সামরিক নয়, বরং চরম অর্থনৈতিক চ্যালেঞ্জও তৈরি করল। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে রাশিয়ার জ্বালানি তেলের চাহিদা কয়েক গুণ বেড়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সরবরাহ ব্যবস্থায় বিঘ্নিত হওয়ায় বিশ্বব্যাপী রাশিয়ান তেলের চাহিদা এখন তুঙ্গে। যুদ্ধের কারণে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সমুদ্রে আটকে থাকা রুশ তেল খালাসের জন্য ভারতকে 30 দিনের বিশেষ ছাড় দিয়েছে আমেরিকার ট্রেজারি বিভাগ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পাইপলাইন বা তরলীকৃত গ্যাস উভয় ক্ষেত্রেই রাশিয়া একটি নির্ভরযোগ্য নাম এবং যে কোনো পরিস্থিতিতে তারা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম। তবে ভারতের কাছে মোট কত পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে সে বিষয়ে গোপনীয়তা বজায় রেখেছে মস্কো। বিশ্ববাজারে এলএনজির ক্রমবর্ধমান সরবরাহের মধ্যে পুনরায় রাশিয়ার গ্যাসের দিকে ঝুঁকে পড়া অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভুল হবে বলে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ এর প্রধান ফাতি বিরল। শুক্রবার ব্রাসেলসে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সাথে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন। বিরল জানান, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান যুদ্ধের ফলে জ্বালানির দাম বাড়ায় অনেক দেশ পুনরায় রাশিয়ার কথা ভাবলেও এটি দীর্ঘমেয়াদে হবে এক হঠকারী সিদ্ধান্ত। উচ্চ জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে ইউরোপিয়ান ইউনিয়ন বর্তমানে সদস্য দেশগুলোর প্রবল চাপের মুখে রয়েছে।
এই সংকট নিরসনে চলতি মাসের শেষ নাগাদ একটি বিশেষ সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। Of sellers to buyers, I think to look Russia as an alternative option for getting gas will be economically and in my view politically wrong. ইউরোপ মহাদেশের সর্বকনিষ্ঠ রাষ্ট্র কসোভো আবারও এক গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্ট ব্যর্থ হওয়ায় সংসদ ভেঙে দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি। ফলে মাত্র 1 বছরের ব্যবধানে তৃতীয়বারের মতো ব্যালট বাক্সে ফিরতে হচ্ছে দেশটির নাগরিকদের। কসোভোর পার্লামেন্টে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনে আইন প্রণেতাদের ব্যর্থতার জেরে কঠোর সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট ভিজোসা ওসমানি। বৃহস্পতিবার মধ্যরাতে প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক সময়সীমা পার হওয়ার পর শুক্রবার তিনি সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। কসোভো প্রজাতন্ত্রের সংবিধানের 82 এবং 86 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমি বর্তমান অ্যাসেম্বলি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে খুব শিগগিরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। মূলত প্রধানমন্ত্রী আলবিন কুর্টির মনোনীত প্রার্থী গ্লক কনজুপকাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় বিরোধী দলগুলো। সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে পরিমাণ আইন প্রণেতার উপস্থিতি প্রয়োজন, বিরোধীদের বয়কটের কারণে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এর ফলে দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হলো। দেশের নাগরিকরা নিশ্চিতভাবে এই মুহূর্তে নির্বাচন চাননি। পার্লামেন্ট তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই সময়ে যখন দেশের স্থিতিশীলতা প্রয়োজন, তখন কেউই নতুন কোনো রাজনৈতিক চক্র চায় না। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন কিছু মানুষের বিপজ্জনক উদ্দেশ্য দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছে। গত 1 বছরে এটি হতে যাচ্ছে কসোভোর তৃতীয় নির্বাচন। 2025 সালের ফেব্রুয়ারি এবং ডিসেম্বরের নির্বাচনের পর এবার আবারও জনগণের রায় নিতে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে। ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়ার স্বপ্ন দেখা দেশটির জন্য বারবার নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউরোপের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির দোহাই দিয়ে দীর্ঘ 17 বছর পর আবারও বাধ্যতামূলক সামরিক পরিষেবা চালু করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ ক্রোয়েশিয়া। সোমবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে তরুণদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ। সরকারের এই সিদ্ধান্তে দেশটির তরুণ প্রজন্মের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে ডিজিটাল জগৎ থেকে ছুটির সুযোগ হিসেবে দেখছেন, আবার কেউ দেখছেন ক্যারিয়ারের পথে বাধা হিসেবে। ক্রোয়েশিয়ার কার্লোভ্যাক শহর 18 বছর বয়সী তরুণ লিওন দেজানোভিচ একজন ইন্টারনেট ইনফ্লুয়েন্সার। সারাদিন স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া নিয়ে কাটলেও জানুয়ারিতে পোস্টম্যানের দেয়া এক চিঠি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেটি ছিল সামরিক বাহিনীতে যোগ দেওয়ার সরকারি নোটিশ। জানুয়ারিতে যখন চিঠিটা পেলাম, সত্যি বলতে আমি বেশ অবাক হয়েছিলাম এবং কিছুটা ভয়ও পেয়েছিলাম। তবে এখন আমি সামরিক পরিষেবার জন্য মুখিয়ে আছি। মূলত এই ডিজিটাল জগৎ থেকে দূরে থাকতেই আমার এই আগ্রহ। আমি সারাদিন কাজের জন্য ফোনে থাকি। এবার ফোন ছাড়া থাকার এবং নতুন মানুষের সাথে মেশার সুযোগ পাবো। লিওনের মতো বছরে প্রায় 4000 তরুণকে ডাকার পরিকল্পনা রয়েছে ক্রোয়েশিয়া সরকারের। 2 মাসের এই প্রাথমিক প্রশিক্ষণে থাকবে আত্মরক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং বর্তমান যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ড্রোন চালনার প্রশিক্ষণ। তবে লিওনের বন্ধু 19 বছর বয়সী জোসিফ ফ্রানজো এই বাধ্যতামূলক পরিষেবার বিপক্ষে। একটি অস্ত্র কারখানায় কর্মরত এই তরুণের আশঙ্কা, সামরিক প্রশিক্ষণ তার কর্মজীবন ও আয়ের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। আমি এর বিরুদ্ধে। আমি ইতোমধ্যে সক্রিয়ভাবে শারীরিক প্রশিক্ষণ নিই, তাই আলাদা করে এটার প্রয়োজন মনে করি না। তাছাড়া সামরিক বাহিনীর বেতন আমার বর্তমান কর্মস্থলের চেয়ে কম হবে, কারণ নির্দেশে চলা আমার পছন্দ নয়। আর এই বয়সে স্কুলে শেখার মতো ক্লাসে বসে থাকাও আমার জন্য অস্বস্তিকর। গত অক্টোবরে প্রতিরক্ষা আইন সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় ক্রোয়েশিয়া। রাশিয়ার সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে অনেক দেশই এখন সামরিক শিক্ষার পথে হাঁটছে। ক্রোয়েশিয়া সহ এখন নেটোর মোট 10টি দেশে বাধ্যতামূলক সামরিক সেবা চালু হয়েছে, যার মধ্যে গ্রিস, তুর্কি, ফিনল্যান্ড এবং সুইডেনও রয়েছে। বর্তমানে আমরা অত্যন্ত চ্যালেঞ্জিং নিরাপত্তা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যদিও ক্রোয়েশিয়ার উপর কোনো তাৎক্ষণিক সরাসরি হুমকি নেই, তবে যুদ্ধ পরিস্থিতি কখন কোন মোড় নেয় তা কেউ জানে না। তাই তরুণদের জন্য অস্ত্র চালানো বা ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শেখা অত্যন্ত জরুরি।
poznatoj zapisanoj povijesti. 2 মাসের এই প্রশিক্ষণে অংশ নিলে মাসে 1100 ইউরো ভাতা এবং সরকারি চাকরিতে অগ্রাধিকারের মতো সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। যুদ্ধের দামামা যখন ইউরোপের দরজায় কড়া নাড়ছে, তখন সামরিক সক্ষমতা বাড়ানোই এখন ক্রোয়েশিয়ার মতো ছোট রাষ্ট্রগুলোর কাছে টিকে থাকার প্রধান কৌশল। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।